হ্যাঁ, একজন সাধারণ গৃহিণীর আঁচলেও কি আগ্নেয়গিরি লুকিয়ে থাকতে পারে? কি হয় যখন কারোর আত্মসম্মানকে, তার শিকড়কে, তার পরিচয়কে সবার সামনে চ্যালেঞ্জ করা হয়? আর ক্ষমতার নেশায় মত্ত একজন মানুষ কি বুঝতে পারে যে প্রতিটি সাধারণ দেখতে মুখই সাধারণ হয় না? এটি হল বলবিন্দর কৌরের গল্প। পাঞ্জাবের মাঠের মাটিতে বেড়ে ওঠা এমন এক সাধারণ নারী, যিনি চোখে ঘর সংসারের স্বপ্ন নিয়ে ৭ সমুদ্র পার করে কানাডায় এসে বসতি স্থাপন করেছিলেন। তিনি তো কেবল তার স্বামীর সাথে একটি লাইভ ফাইটের রোমাঞ্চ দেখতে গিয়েছিলেন, কিন্তু তিনি কি জানতেন যে রিংয়ের চ্যাম্পিয়ন, এক অহংকারী ও শক্তিশালী ফাইটার, জয়ের নেশায় তাকেই তার পরবর্তী শিকারে পরিণত করবে? সে বলবিন্দারকে একটি জোরদার চড় মেরেছিল, এটা ভেবে যে এই দুর্বল নারী আর কী বা করবে। কিন্তু সে সেই চটটি বলবিন্দারের গালে নয়, বরং তার ভেতরে ঘুমন্ত সেই সিংহীর গায়ে হাত দিয়েছিল, যাকে পৃথিবী ভুলে গিয়েছিল। আর তারপর যা ঘটল তা কেবল সেই ফাইটারের অহংকারকেই নয়, বরং সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির হুঁশ উড়িয়ে দিল। সে কি জানত যে নারীকে সে একজন দুর্বল দর্শক ভাবছিল, সে তার অহংকারকে তারই আখড়ায় মাটিতে মিশিয়ে দেবে? চলুন আত্মসম্মানের এই অসাধারণ লড়াইয়ের গল্পটি শুরু থেকে জানা যাক। কানাডার ব্র্যাম্পটন শহর, যাকে অনেকে মিনি পাঞ্জাবও বলে, এখানের বাতাসে প্রায়শই গুরুদ্বার থেকে আসা গুরুবাণীর মিষ্টি সুর, তন্দুর থেকে বেরোনো রুটির সোঁদা সুবাস এবং মানুষের কথায় পাঞ্জাবির মাধুর্য মিশে থাকে। এই শহরেরই এক শান্ত গলিতে একটি ছোট্ট বাড়িতে বলবিন্দার কৌরের জগৎ ছিল। ৪০ বছর বয়সী বলবিন্দার, যার চেহারায় এক ঘরোয়া শান্তি আর চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। তার জীবন সকালে বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা, স্বামী হারমানের জন্য পরোটা বানানো এবং তারপর সারা দিন ঘরের কাজে ব্যস্ত থাকার এক সরল ছন্দে চলত। হারমান এখানে একটি ছোট পরিবহন সংস্থা চালাতেন, আর বলবিন্দার ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। তার আশেপাশের লোকেরা তাকে একজন শান্ত, মিশুক এবং পরিশ্রমী মহিলা হিসেবে জানত, যার হাতের রান্নার প্রশংসা দূর দূর পর্যন্ত হতো। কিন্তু কেউ জানত না যে এই শান্ত দেখতে গৃহিণীর অতীতে এমন এক ঝড় লুকিয়ে আছে, যার প্রতিধ্বনি আজও তার হৃদয়ের কোনো এক কোণে জীবিত আছে। এই গল্প শুরু হয় ২৫ বছর আগে, পাঞ্জাবের মান্ডা এলাকার একটি ছোট গ্রাম থেকে। বলবিন্দর এই গ্রামের সবচেয়ে সম্মানিত পালোয়ান সর্দার জরাইল সিংয়ের একমাত্র মেয়ে ছিলেন। জরাইল সিংয়ের গ্রামে নিজস্ব আখড়া ছিল, যেখানে দূর দূর থেকে যুবকেরা কুস্তির প্যাঁচ শিখতে আসত। জরাইল সিংয়ের একটাই আশা ছিল যে তার একটি পুত্র হবে, যে তার পালোয়ানির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ভাগ্য তাকে এক কন্যা সন্তান দিল। গ্রামবাসীরা, আত্মীয়রা অনেক কটূক্তি করল। পালোয়ানজির ঘরে তো পালোয়ানের বদলে পুড়ি এলো। জরাইল সিং প্রথমে হতাশ হলেও যত দিন গেল এবং বলবিন্দর বড় হতে লাগল, তিনি তার মেয়ের মধ্যে যে এমন এক আগুন, এমন এক সাহস দেখলেন, যা তিনি তার আখড়ার বড় বড় পালোয়ানদের মধ্যেও দেখেননি। তিনি সমাজের পরোয়া না করে এক বিপ্লবী সিদ্ধান্ত নিলেন। তিনি তার মেয়েকে একজন পালোয়ান বানাবেন। প্রতিদিন যখন দুনিয়া ঘুমিয়ে থাকত, সূর্য ওঠার আগে জরাইল সিং তার ছোট্ট বলবিন্দরকে আখড়ার মাটিতে নিয়ে যেতেন। তিনি তাকে কুস্তির প্রতিটি কৌশল শিখিয়েছিলেন: ধোবি পাছাড়, ধক, বাহিরলি টাং। তিনি তাকে কেবল লড়াই করাই শেখাননি, তিনি তাকে মাটির সম্মান করতে শিখিয়েছিলেন, নিজের বিরোধীকে সম্মান করতে শিখিয়েছিলেন এবং নিজের শক্তির সঠিক ব্যবহার করতে শিখিয়েছিলেন। তিনি বলতেন, পুতর, আসল শক্তি শরীরে নয়, জমিরে অর্থাৎ আত্মার থাকে, এবং জমিরের কথা হল যে শক্তির ব্যবহার কখনো অহংকারের জন্য নয়, বরং আত্মসম্মান রক্ষার জন্য করবে। বুলবিন্দর তার বাবার প্রত্যাশা পূরণ করেছিলেন। তিনি ছেলেদের চেয়ে ভালো কৌশল দেখাতেন। তার ধরনে লোহার মতো মজবুতি এবং তার সংকল্পে ইস্পাতের মতো দৃঢ়তা ছিল। কিন্তু এই সব কিছু বিশ্বের নজর থেকে লুকানো ছিল। জরাইল সিং জানতেন যে তার সমাজ একটি মেয়েকে আখড়ায় সহজে মেনে নেবে না। কিন্তু একদিন যখন বলবিন্দরের বয়স ১৫ বছর, গ্রামে কুস্তির এক বড় দঙ্গল প্রতিযোগিতা হল। পাশের গ্রামের এক পালোয়ান, যে তার অহংকারের জন্য বিখ্যাত ছিল,
খোলাখুলিভাবে চ্যালেঞ্জ দিচ্ছিল যে কেউ তাকে হারাতে পারবে না। জরাইল সিংয়ের আখড়ার সব পালোয়ান তার কাছে হেরে গেলেন। জরাইল সিংয়ের মাথা লজ্জায় ঝুঁকে যাচ্ছিল। তখনই বলবিন্দর, যে তার ওড়না দিয়ে মুখ ঢেকেছিল, ভিড় থেকে বেরিয়ে এসে তার বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবুজি, একটি সুযোগ দিন, আজ আপনার সম্মানের প্রশ্ন। সেই দিন সেই দঙ্গলে যা হয়েছিল তা গ্রামের ইতিহাসে এক কিংবদন্তি হয়ে গেল। সেই মুখ ঢাকা পালোয়ান, যাকে সবাই ছিলে ভাবছিল, সেই অহংকারী পালোয়ানকে কিছু মিনিটের মধ্যেই ধুলো চাটাল। যখন সে তার মুখোশ খুলল এবং লোকেরা বলবিন্দরের মুখ দেখল, তখন সেখানে নীরবতা নেমে এলো। কিছু লোক হাততালি দিল, কিন্তু বেশিরভাগ লোকের চোখে ছিল বিস্ময় এবং অস্বীকৃতি। সেই দিনের পর জরাইল সিংকে সমাজ থেকে অনেক কিছু শুনতে হয়েছিল, কিন্তু তার মেয়ের জন্য তার গর্ব ছিল। কিছু বছর পর যখন তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেন, তখন তিনি তার মেয়ের হাত ধরে একটি প্রতিশ্রুতি নিলেন। পুতর, এই দুনিয়া এখনও তোমার মতো সিংহীর জন্য প্রস্তুত নয়। আমার কাছে ওয়াদা করো যে তুমি একজন সাধারণ মেয়ের মতো জীবনযাপন করবে, বিয়ে করবে, ঘর বাঁধবে এবং তোমার এই শিল্পকে কখনো অযথা রাগ বা খ্যাতির জন্য ব্যবহার করবে না। হ্যাঁ, যদি কখনো তোমার বা কোনো মজলুমের আত্মসম্মানে আঘাত আসে, তবে পিছু হটবে না। বলবিন্দর কাঁদতে কাঁদতে তার বাবাকে কথা দিল। বাবার চলে যাওয়ার পর সে আখড়ার মাটিকে কপালে লাগাল এবং চিরদিনের জন্য তাকে বিদায় জানাল। কিছু বছর পর কানাডায় বসবাসকারী একজন ভালো, নেক দিল মানুষ হারমান এর সাথে তার বিয়ে হল। হারমান কেবল এতটুকুই জানতেন যে তার স্ত্রীর বাবা পলোয়ান ছিলেন এবং তিনি এক শক্তিশালী মনের মানুষ, কিন্তু তিনি সেই আগ্নেয়গিরি সম্পর্কে অবগত ছিলেন না, যাকে বলবিন্দর তার হৃদয়ের গভীরে কোথাও চাপা দিয়ে রেখেছিলেন। কানাডায় এসে বলবিন্দর পুরোপুরি একজন গৃহিণী হয়ে উঠলেন। তিনি নিজেকে তার 2 সন্তানের লালন পালনে ডুবিয়ে দিলেন। তিনি খুশি ছিলেন, কিন্তু কখনো কখনো একলা থাকাকালীন তার সেই আখড়ার সোদা মাটি, বাবার সেই উঁচু কণ্ঠস্বর এবং কুস্তির সেই হুঙ্কার খুব মনে পড়ত। কিন্তু তিনি তার প্রতিশ্রুতির বাঁধনে বাঁধা ছিলেন। তিনি তার পলবানিকে একটি গোপন বিষয় বানিয়ে তার অতীতের সিন্ধুকে বন্ধ করে রেখেছিলেন, এবং তারপর 15 বছর পর সেই রাত এলো যা সেই বন্ধ সিন্ধুকের তালাটিকে এক ঝলকে ভেঙে দিল। সেই সপ্তাহে ছিল হারমানের জন্মদিন। হারমান এবং তার বন্ধুরা কানাডায় অনুষ্ঠিত স্থানীয় ফিমেল ফাইট লিগের খুব বড় ভক্ত ছিলেন। তারা জোর করে বলবিন্দরকেও তাদের সাথে যেতে রাজি করালেন। চল বলবিন্দর, তোকেও দেখাই যেখানকার মেয়েরা কেমন লড়াই করে, তোর খুব মজা হবে। বলবিন্দর প্রথমে ইতস্তত করলেন। মারামারি, ঝগড়া এইসব এখন তার পছন্দ ছিল না, কিন্তু স্বামীর আনন্দের জন্য তিনি তৈরি হলেন। শনিবার রাতে ব্র্যাম্পটনের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম দর্শকে ঠাসা ছিল। জোরে সঙ্গীত, লিজার লাইটের ধোঁয়া এবং হাজার হাজার মানুষের কোলাহল পরিবেশে এক অদ্ভুত নেশা ছিল। বলবিন্দর এই জগতে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন অনুভব করছিলেন। তিনি একটি সাধারণ পাঞ্জাবি স্যুট পরেছিলেন এবং মাথায় ওড়না দিয়েছিলেন। তিনি তার স্বামী এবং তার বন্ধুদের সাথে রিংয়ের একেবারে কাছাকাছি আসনে বসেছিলেন। ফাইট শুরু হল। রিংয়ে 2টি মেয়ে একে অপরের ওপর নির্মমভাবে আঘাত করছিল। বলবিন্দর এমন কিছু আগে কখনো দেখেননি। এটি কুস্তি ছিল না। কুস্তিতে সম্মান থাকে, নিয়ম থাকে। এখানে তো কেবল জেতার এক বন্য ক্ষুধা ছিল। শেষ ফাইটটি ছিল সেই লিগের চ্যাম্পিয়ন ভেরোনিকা দ্য ভিন্ডিকেটরের। ভেরোনিকা একজন লম্বা চওড়া অত্যন্ত শক্তিশালী ফাইটার, যার নাম শুনলেই তার বিরোধীরা কাঁপত। সে কেবল তার শক্তির জন্য নয়, বরং তার খারাপ ব্যবহার এবং অহংকারের জন্যও পরিচিত ছিল। সে প্রায়শই জেতার পর তার হারা বিরোধীপক্ষকে উপহাস করত। ফাইট শুরু হল। ভেরোনিকা তার বিরোধীর ওপর ক্ষুধার্ত সিংহীর মতো ঝাঁপিয়ে পড়ল। সে কিছু মিনিটের মধ্যেই তাকে বাজেভাবে হারিয়ে নকআউট করল। পুরো স্টেডিয়াম ভেরোনিকা ভেরোনিকা ধ্বনিতে মুখরিত হল। বলবিন্দারও এইসব দেখছিলেন। তিনি ভেরোনিকার শক্তি দেখে প্রভাবিত হলেও তার লড়াইয়ের ধরনে যে নিষ্ঠুরতা এবং অসম্মান ছিল, তা দেখে তার মন খারাপ হয়ে গেল। এ তো শক্তি নয়, এ তো বর্বরতা, তিনি মনে মনে ভাবলেন। জেতার পর ভেরোনিকা রিংয়ে ঘুরে ঘুরে দর্শকদের অভিনন্দন গ্রহণ করছিল। তার চোখে জয়ের নেশা এবং অহংকার স্পষ্ট ঝলকে দিচ্ছিল। সে রিংয়ের ধারে এলো, যেখানে বলবিন্দর এবং তার পরিবার বসেছিলেন। হরমোন এবং তার বন্ধুরাও বাকিদের মতো চিৎকার করছিল এবং হাততালি দিচ্ছিল। বলবিন্দরও পরিবেশের স্রোতে গা ভাসিয়ে হালকা হাসির সাথে হাততালি দিচ্ছিলেন। তখনই ভেরোনিকার নজর বলবিন্দরের ওপর পড়ল। হয়তো বলবিন্দরের সাধারণ পোশাক সেই ঝলমলে জগতে তার কাছে একটি দাগের মতো লাগল, অথবা হয়তো বলবিন্দরের শান্ত চোখে সে নিজের জন্য কোনো চ্যালেঞ্জ দেখল,
অথবা হয়তো সে কেবল তার শক্তির নেশায় মত্ত ছিল। সে বলবিন্দরের একেবারে সামনে এসে দাঁড়াল। হোয়াট আর ইউ লুকিং অ্যাট আন্টি? গো মেক সাম রুটিস। কি দেখছ আন্টি? যাও গিয়ে রুটি বানাও, সে উঁচু স্বরে অপমানজনক ভঙ্গিতে বলল। বালবিন্দার, হারমান এবং তার বন্ধুরা সবাই হতভম্ব হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন না যে এটা কি হচ্ছে। বালবিন্দার কোনো প্রতিক্রিয়া দেখালেন না, তিনি কেবল শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। হয়তো তার এই নীরবতা ভেরোনিকাকে আরও বিঁধল। তার মনে হলো যে তার অপমানের কোনো প্রভাব পড়েনি। সে এগিয়ে গিয়ে যা করল তা কেউ কল্পনাও করেনি। সে তার হাত তুলল এবং হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে বালবিন্দারের গালে একটি জোরদার চড় কষাল। চড়ের শব্দ জোরে সঙ্গীতের কোলাহলে চাপা পড়ে গেল, কিন্তু ওটি বালবিন্দারের ভেতরে ঘুমিয়ে থাকা ঝড়কে জাগিয়ে দিল। এটি কেবল একটি চড় ছিল না, এটি তার আত্মসম্মানে আঘাত ছিল, এটি তার বাবার দেওয়া শিক্ষার উপর আঘাত ছিল, এটি তার পরিচয়ের উপর আঘাত ছিল। পুতর যদি কখনো তোমার বা কোনো মাজলুমের আত্মসম্মানে আঁচ আসে, তবে পিছু হটবে না। বাবার এই কথাগুলি তার কানে বিদ্যুতের মতো চমকাল। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে গেল। বালবিন্দানের চোখের শান্তি হঠাৎ উধাও হয়ে গেল। তার জায়গায় এমন এক আগুন জ্বলে উঠল যা দেখে ভেরোনিকাও ভয় পেয়ে গেলেন। তিনি তার স্ত্রীর এমন রূপ কখনো দেখেননি। বালবিন্দার, ছেড়ে দাও, যেতে দাও, এ একজন প্রফেশনাল ফাইটার, এ তোমায় মেরে ফেলবে। হারমান তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু বালবিন্দার এক ঝটকায় নিজে হাত ছাড়িয়ে নিলেন। তার ধরনে এত শক্তি ছিল যে হারমান পিছিয়ে গেলেন। এখন বালবিন্দারের দৃষ্টি কেবলই ভেরোনিকার উপর ছিল, যে তখনও হাসছিল এবং নিজের এই কাজের জন্য গর্ব অনুভব করছিল। বালবিন্দার কিছু বললেন না, তিনি কেবল তার ওড়না নিজের কোমরে কোষে বেঁধে নিলেন। এটি সেই একই কাজ যেটা তার বাবা দঙ্গলে নামার আগে করতেন। তারপর কেউ কিছু বোঝার আগেই তিনি দৌড়ে রিংয়ের দড়ির ওপর হাত রাখলেন এবং এমন দ্রুততা ও পাকা হাতে লাফ দিলেন যে সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ড এবং রেফারিরা কেবল দেখতেই রইলেন। একজন সাধারণ দেখতে মহিলার এই পেশাদার স্টাইল অবাক করার মতো ছিল। এখন বালবিন্দর রিংয়ের ভিতরে, ভেরোনিকার সামনে। স্টেডিয়ামে এখন স্লোগানের কোলাহল নয়, বরং এক রহস্যময় নীরবতা ছিল। প্রত্যেকেই অবাক ছিল যে এটা কি হচ্ছে। ভেরোনিকা তখনও হাসছিল। হো, তাহলে মান্টি লড়তে চায়? মনে হচ্ছে আজ কারো হাসপাতালে যাওয়ার শখ হয়েছে। রেফারি এবং সিকিউরিটি গার্ডরা রিংয়ে ছুটলেন। ম্যাডাম, আপনি নেমে যান, আপনি এটা করতে পারেন না। কিন্তু তখনই ফাইটের প্রমোটার, যে এইসব দেখছিল, তার চোখে ডলারের চিহ্ন চকচক করে উঠল। সে ভাবল, এটা তো অপ্রত্যাশিত নাটক, এতে তো শো আরও হিট হবে। সে মাইকে ঘোষণা করল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মনে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ পেয়েছেন। কি বলেন আপনারা, একটা রাউন্ড হয়ে যাক? ভিড়, যা এতদিন বিভ্রান্ত ছিল, এখন উত্তেজিত হয়ে উঠল। তারা এক মুখরোচক অপ্রত্যাশিত লড়াই দেখতে পাচ্ছিল। পুরো স্টেডিয়াম ফাইট, ফাইট, ফাইটের ধ্বনিতে মুখরিত হল। ভেরোনিকা তার গ্লাভস পরল। ঠিক আছে, আমি এই মোটা মহিলাকে 1 মিনিটে ধুলো চাটাব। রেফারি অনিচ্ছা সত্ত্বেও দুজনকে রিংয়ের মাঝখানে ডাকলেন। একদিকে ছিল পেশাদার এমএমএ ফাইটার, যার শরীরের প্রতিটি পেশি ইস্পাতের মতো ছিল। আর অন্যদিকে ছিলেন বলবিন্দার কর, এক সাধারণ পাঞ্জাবি স্যুটে, যার মুখে এখন আর কোনো ভয় ছিল না, কোনো রাগ ছিল না, কেবল এক অদ্ভুত শান্তি ছিল, এক একাগ্রতা ছিল, যা কেবল কোনো যোগীর মধ্যেই দেখা যায়। ফাইটের ঘণ্টা বাজল। ভেরোনিকা তার পুরো শক্তি দিয়ে বলবিন্দরের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে দ্রুত কিক এবং পাঞ্চের বর্ষণ করল। সে ভাবছিল যে এক আঘাতেই এই মহিলাকে মাটিতে ফেলে দেবে, কিন্তু সে অবাক হয়ে গেল। বলবিন্দর যেন বাতাসের এক ঝাপটার মতো তার প্রতিটি আক্রমণ থেকে এড়িয়ে যাচ্ছিলেন। তার দ্রুততা তার শারীরিক গঠনের সাথে একেবারেই মিল ছিল না। তিনি ভেরোনিকার আক্রমণ থেকে এমনভাবে নিজেকে বাঁচাচ্ছিলেন যেন তিনি আগে থেকেই জানতেন যে পরের আঘাতটি কোথায় পড়তে চলেছে। ভিড় অবাক হয়েছিল। হরমোন চোখ বড় করে এই সব দেখছিলেন। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। ভেরোনিকার রাগ এখন বাড়তে লাগল। সে একটি দ্রুত হাই কিক মারল, যা লাগলে বলবিন্দরের কাজ শেষ করে দিত। কিন্তু বলবিন্দর নিচে ঝুঁকে কিক এড়ালেন এবং এক ঝাটকায় ভেরোনিকার পা ধরে নিজের দিকে টেনে নিলেন। এখন ভেরোনিকার ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। এর আগে যে সে কিছু বুঝতে পারে, বলবিন্দর তাকে নিজের কাঁধে তুললেন, বাতাসে ঘোরালেন এবং আঁকড়ার মাটির কসম খেয়ে তাকে তুলে রিংয়ের মেঝেতে আছড়ে ফেললেন।
এটি কুস্তির সেই বিখ্যাত কৌশল ছিল, ধোবি পাছাড়। ভেরোনিকা ব্যথায় আর্তনাদ করে উঠল। পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। এটা কি ছিল? এটা কোনো স্ট্রিট ফাইট ছিল না, এটা ছিল এক বিশুদ্ধ কারিগরি কুস্তির প্রদর্শন। ভেরোনিকা তাড়াতাড়ি উঠল। তার চোখে এখন বিস্ময় এবং রাগ ছিল। সে আবার বলবিন্দরের দিকে দৌড়াল, কিন্তু বলবিন্দর এখন পুরোপুরি নিজের ছন্দে এসে গিয়েছিলেন। তিনি ভেরোনিকাকে কাছে আসতে দিলেন এবং তারপর নিজের অসাধারণ শক্তি ব্যবহার করে তাকে এমন একটি লকে আঁকড়ে ধরলেন যেখান থেকে বেরোনো অসম্ভব ছিল। এটি এমএমের কোনো সাবমিশন হোল্ড ছিল না, এটি ছিল কুস্তির একটি ঐতিহ্যবাহী ধরনে, যাকে ধাক বলে। ভেরোনিকার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে তার পুরো শক্তি প্রয়োগ করল, কিন্তু সে সেই গ্রিপ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তার অহংকার, তার নেশা সব ভেঙে যাচ্ছিল। কিছু সেকেন্ডের মধ্যেই সে হার মেনে মাটিতে হাত দিয়ে আঘাত করা শুরু করল। সে ট্যাপ আউট করল। ঘণ্টা বাজল, ফাইট শেষ হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য পুরো স্টেডিয়ামে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। তারপর সেই নীরবতা করতালি, শীষ এবং এক অবিশ্বাস্য কোলাহলের ঝড়ে বদলে গেল। লোকেরা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একজন সাধারণ দেখতে আন্টি তাদের অজেয় চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছেন। রেফারি কাঁপতে কাঁপতে বলবিন্দরের হাত তুলে তাকে বিজয়ী ঘোষণা করলেন। বলবিন্দর তার হাত নামিয়ে নিলেন। তিনি ভেরোনিকার দিকে তাকালেন, যে তখনও মাটিতে পড়ে ব্যথা এবং লজ্জায় কাতরাচ্ছিল। বলবিন্দরের চোখে জয়ের অহংকার ছিল না, বরং এক শান্ত বার্তা ছিল। এই হল সম্মানের অর্থ। তিনি চুপচাপ রিং থেকে নামলেন। প্রমোটার তার পিছনে ছুটল। ম্যাডাম, দাঁড়ান 1 মিনিট, আমি আপনাকে একটি কন্ট্রাক্ট দিতে চাই। আপনি পরবর্তী চ্যাম্পিয়ন হতে পারেন। বলবিন্দর থামলেন। তিনি প্রমোটারের দিকে তাকালেন এবং অত্যন্ত শান্তভাবে পাঞ্জাবিতে বললেন, আমি কোনো ফাইটার নই, আমি একজন মা, একজন স্ত্রী। আমি তো কেবল আমার আত্মসম্মানের জন্য লড়াই করেছিলাম, যা এখন শেষ হয়ে গেছে। তিনি ভিড়ের মধ্যে তার স্বামী হারমানকে খুঁজলেন, যিনি তখনও হতভম্ব এবং গর্বের মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি তার হাত ধরলেন এবং দুজন চুপচাপ সেই কোলাহলপূর্ণ স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন। পিছনে রেখে গেলেন এক এমন কিংবদন্তি যা ব্র্যাম্পটন শহর হয়তো কখনো ভুলতে পারবে না। পরের দিন এই খবর পুরো কানাডার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। পরোটা বানানো মহিলা চ্যাম্পিয়নকে হারালেন, পাঞ্জাবি সিংখী শেখালেন শিক্ষা, এমন শিরোনামে খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল। বলবিন্দর কৌর রাতারাতি এক গুমনাম গৃহিণী থেকে সেলিব্রিটি হয়ে উঠেছিলেন, এক এমন হিরো যিনি প্রমাণ করে দিয়েছিলেন যে আসল শক্তি জিমে নয়, বরং জমিরে বা আত্মায় থাকে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে কোনো মানুষকেই তার বাইরের রূপ দেখে কখনো বিচার করা উচিত নয়। প্রতিটি মানুষের ভিতর একটি গল্প, একটি শক্তি লুকিয়ে থাকে, যাকে সঠিক সময় উস্কে দিলে সে সব কিছু করতে পারে। আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় গহনা, এবং তার রক্ষা করা প্রতিটি মানুষের ধর্ম।